আসসালামু আলাইকুম। আজকে আমরা বরাবরের মতোই সংখ্যা নিয়ে আলোচনা করব। সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষাগুলোতে, সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। শুরু করা যাক আজকের ক্লাস। ঠিক আছে? আমরা জানি বাস্তব সংখ্যার সেট আর সমান কি জানি? রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার, বা এই সংখ্যাগুলোর মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে? আমরা জানি মূলদ, আমরা কি জানি মূলদ, অমূলদ সহ মৌলিক, যৌগিক, ভগ্নাংশ, দশমিক, রুটযুক্ত সংখ্যা, সমস্ত সংখ্যাগুলি হলো বাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব আই বাদে, আই যুক্ত যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো বাদে যত সংখ্যা আছে সবই হলো আমরা বলবো বাস্তব সংখ্যা। ঠিক আছে? এই বাস্তব সংখ্যার মধ্যে থেকেই আবার আমরা দুটা সংখ্যা পাই, সেটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলা হয়? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে, পি বাই কিউ আকারে লেখা যায়। এই আকারে লেখা যাবে যেখানে হর নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ নিচেরটা জিরো নয়। পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে হর আর নিচেরটা জিরো নয়। তাহলে কোন সংখ্যাগুলো? ওই সাইড নোটও আমরা দিতে পারি, কিউ ইজ নট ইকুয়াল টু জিরো। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমরা যদি ধরি 5 কি মূলদ? হ্যাঁ, 5 মূলদ, কারণ এর নিচে মনে মনে 1 আছে। এই যে উপরেরটা পি 5, নিচেরটা কিউ হলো 1, 5 বাই 1 পি বাই কিউ, এই আকারে হয়ে গেছে। অতএব এটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে? এইরকম যত সংখ্যা আছে, অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখবো সেগুলো। অর্থাৎ আমরা এখন যদি বলি 7 কি মূলদ? এস, কারণ নিচে হলো 1 আছে। এই যে পি বাই কিউ আকার হয়ে গেছে, এটা পি, এটা কিউ। ওকে, এইভাবে অসংখ্য সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকার লেখা যায়। এখন যদি নিচে 4 দিতাম, এটা কি মূলদ? অবশ্যই, কারণ 7/4, অর্থাৎ পি বাই কিউ, উপরে পি নিচে কিউ। এটা যদি আমরা চেঞ্জ করে দিই, এখন যদি এইভাবে দিই, √9/, এটা কি মূলদ না অমূলদ? রুট তো কথা বলা হয়নি এখানে, পি বাই কিউ আকার বলা হয়েছে। না, এখানে বলেছি পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যাও মূলদ হতে পারে। কারণ এই 9কে আমরা বর্গমূল করলে পাই হলো আমরা কত? 3/2। উপরেরটা 3 আর নিচেরটা 2, তাহলে পি বাই কিউ আকার হয়ে গেছে আমাদের, তাই না? পি বাই কিউ আকার হয়ে গেছে, তাই এটা একটা মূলদ সংখ্যা। আবার ঘন রুট যদি নেই আমরা, যেমন এখানে যদি নেই কিউব রুট 64 বাই হলো 3, এটা কি মূলদ না অমূলদ? আমরা জানি 4-এর উপর কিউব দিলে কি হয়? 4-এর উপর কিউব মানে উঠে যায়, ঘন রুট উঠে যায়, তাই না? 4-এর উপর কিউব মানে উঠে যায়, 1/3 কেটে যায়। তার মানে এটা এরকম হয়, 4-এর উপর কিউব, আর এটা কিউব রুটের উপরে 1/3 হয়। এই যে 1/3 আর 3 কেটে যায়, থাকলে কত আমাদের? 4/3। এই যে পি বাই কিউ আকার হয়ে গেছে, তার মানে এটাও একটা মূলদ। তাহলে আমরা শিখলাম মূলদ সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, কিউ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ হর জিরো নয়, জিরো শূন্য হবে না। পূর্ণ যত সংখ্যা আছে পূর্ণ সংখ্যা সব, কারণ পূর্ণ সংখ্যা নিচে মনে মনে একটা 1 ধরা যাবে। -2 কি হবে? হ্যাঁ, এটাও হবে, কারণ পি বাই কিউ আকার হয়ে গেছে। উপরেরটা পি, নিচেরটা কিউ, অতএব এটা একটা মূলদ। আবার পূর্ণ বর্গ সংখ্যা যেগুলো আছে সব, আমি √25 দিলাম, এটা কি কি হবে? মূলদ না অমূলদ? কারণ 5কে বর্গমূল করলে তো √25, তাই না? 5, আর নিচে মনে মনে একটা 1 ধরলাম, তাহলে কি হলো? পি বাই কিউ। কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে মনে মনে 1 ধরা যায়, তাহলে পি বাই কিউ আকারে লিখে গেল, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। ওকে, মূলদ সংখ্যা উদাহরণ দিলে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, এখন নিজেরা চেষ্টা করতে হবে এটা। অথবা সংখ্যাটা এইভাবে দিতে পারি, √, মৌলিক সংখ্যা বাদে, ভিতরে যদি রুটের ভিতরে মৌলিক সংখ্যা আসে, যেমন √3, √5, √2, এগুলো মৌলিক সংখ্যা না, রুটের ভিতরে মৌলিক থাকলে এটা মূলদ হবে না। ঠিক আছে, এই বলে দিচ্ছি। অথবা √, মৌলিক বাদে বা অসীম দশমিক বাদে, দশমিকের পর অসীম আসতেছে, যেমন 1.325 শেষ হচ্ছে না, পুনঃপুনি কমায়, তখন এটাও কিন্তু
আমরা বলবো অসীম বাদে, অসীম যদি হয় তাহলে হবে না, অসীম বাদে যেটা থাকবে সেটাই আমরা বলবো আমার মূলদ সংখ্যা। তা অমূলদ সংখ্যা কি? যেগুলোকে পি বাই কিউ আর লেখা যায় না, এই যে অসংখ্য দশমিক আসবে, এই যে অমূলদ সংখ্যা হচ্ছে কিউ ড্যাশ, যেটাকে আমরা বলি রুট ওভার মৌলিক সংখ্যা থাকবে, পাই থাকবে, অসীম দশমিক থাকবে, যা অনাবৃত, আবৃত হয় না, পুনঃপুনিক নয়। তাহলে কি রুট ওভার মৌলিক 3 কে ভাঙলে আমরা পাবো দশমিক যুক্ত একটা মান পাবো, তাই না? রুট ওভার 5 কে ভাঙলে দশমিক যুক্ত 2 পয়েন্ট সামথিং ডট 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 2.2 সামথিং সামথিং এইভাবে চলতে থাকবে। এটা 1 পয়েন্ট সামথিং 1.2 ডট 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 চলতে থাকবে। এই যে দশমিকের পর অনাবৃত সংখ্যা পেতেই থাকবো, শেষ হবে না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা বা পাই। পায়ের মান কত আমরা জানি, পাইকেও অমূলদ সংখ্যা বলা হয়, কারণ 22/7, কিন্তু আকারটা কিন্তু পি বাই কিউ আকার, পি বাই কিউ আকার, কিন্তু দশমিকের পরে মানটা এটা ভাগ করার পর দশমিকের পর কি মান পাই আমরা? 3.1414 ডট 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 ডট, শেষ নেয়, পুনরাবৃত্তি নেয়, ঠিক আছে? এইভাবে মানটা অসংখ্য মান চলে আসবে। তাহলে কি হলো, 22/7 একটা, 22/7 কি একটা অমূলদ, যদিও পি বাই কিউ আকার ধারণ করছে, কিন্তু এটা দশমিকের পরে যেহেতু অসংখ্য মান আসবে তাই এটা অমূলদ সংখ্যা। এখন আমাদের কোশ্চিন আসছে পরীক্ষায়, কিরকম প্রশ্ন আসে দেখি, বাস্তব সংখ্যা কত প্রকার? তাহলে বাস্তব সংখ্যা কত প্রকার, আমরা উত্তর কি লিখবো? আমরা দেখলাম বাস্তব সংখ্যা 2 প্রকার, সেটা হচ্ছে কি মূলদ আর অমূলদ। এই 2 প্রকার, একটা হলো মূলদ, একটা হচ্ছে মূলদ যেটাকে পি বাই কিউ আকারে লেখা যায়, এবং দশমিকের পরে যে মানটা আসবে সেই মানটা পুনঃপুনিক হবে অথবা সসীম হবে। আর অমূলদ কি? পি বাই কিউ আকারে লেখা যায় না, যদিও লেখা যায় না, যদিও লেখা যায়, তারপর দশমিকের পর মানটা অসীম, অসীম নোট পুনঃপুনিক আসবে না, ঠিক আছে? তাহলে আমরা শিখে ফেললাম বাস্তব সংখ্যা কোন বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। এই যে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার আর দ্বারা প্রকাশ করা হয়। পরীক্ষা যদি আসে বাস্তব সংখ্যা কোন বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, বাস্তব সংখ্যা ইংরেজি কি? রিয়েল নাম্বার, তাই আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যাকে অপর একটি বাস্তব সংখ্যার সাথে যোগ, বিয়োগ, গুণ করলে কি ধরনের সংখ্যা পাওয়া যায়? একটা বাস্তব সংখ্যার সাথে অপর একটি যদি বাস্তব সংখ্যা আমরা যোগ অথবা বিয়োগ অথবা গুণ করি, তাহলে কি ধরনের সংখ্যা পাওয়া যায়? উত্তর হবে বাস্তব সংখ্যা। কারণটা কি? 2 যদি একটা বাস্তব সংখ্যা হয়, এর সাথে আমি 3 যোগ করি, 3 2 5, এটা বাস্তব। 2 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে -1, এটা বাস্তব। 2 এর সাথে যদি 3 গুণ করি, 3 2 6, ঠিক আছে? তার মানে যোগ বিয়োগ যাই করি বাস্তব সংখ্যা পাওয়া যাবে। আমরা একটু সহজ মান আরো নিতে পারি, 5 গুণন 5 এর সাথে যদি 7 যোগ করি 12, তাই না? 5 বিয়োগ 7 যদি দেই তাহলে কত আসবে? 2 -2, 5 গুণ 7 দিলে 35। তাহলে মানগুলো কি বাস্তব মান না আমাদের? তার মানে বাস্তব সংখ্যার সাথে কোনো একটা বাস্তব সংখ্যা যোগ করলে বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যার সাথে 2 বাস্তব সংখ্যা বিয়োগ করলে বাস্তব সংখ্যা, 2 বাস্তব সংখ্যা গুণ করলেও, 2 বাস্তব সংখ্যা গুণ করলেও বাস্তব সংখ্যা পাওয়া যায়। বাস্তব সংখ্যার পরম মান সবসময় কি মান হয়? বাস্তব সংখ্যার পরম মান সবসময় ধনাত্মক হয়, এটা আমরা মনে রাখবো। যেমন 2 আছে, এর পরম মান কি হবে? 2, রুটের ভিতরে -2 আছে, পরম মানের ভিতরে -2 আছে, এটা বের হলে কি হবে? 2। এই যে বাস্তব সংখ্যা সবসময় পরম মান করলে ধনাত্মক মান পাওয়া যায়, এই যে উত্তর হলো ধনাত্মক, আমরা লিখে নিচ্ছি। আবার এ বাস্তব হলে এ পরম মান দ্বারা কি বোঝায়? এই পরম মান দ্বারা, যেমন এই পরম মান দ্বারা কিন্তু বোঝায় প্লাস মাইনাস দুটাই, হ্যাঁ, কিন্তু আমরা লিখবো একটা, পরম মান সবসময় প্লাস হয়। বলছে এ বাস্তব সংখ্যা হলে এই মানটা দ্বারা, অর্থাৎ পরম মান এ ইকুয়াল টু কি বোঝায়? বোঝায় হলো প্লাসের মানকেও বোঝা হয়, এর ভিতরে মাইনাসের মানকেও বোঝায়, কিন্তু পরে এটা উঠাই দিলে প্লাস হবে। আমরা বুঝতে পারছি? যদি আমি এভাবে লিখি এখন বি পরম মান, তাহলে এটা মানে কি বোঝায়? এর ভিতরে প্লাস আছে মাইনাস আছে বোঝায়। এটা যেটাই থাকে, এই পরম মানটা তাকে কি সৃষ্টি করে দেয়? তাকে ধনাত্মক বানিয়ে দিবে, ধনাত্মক করে দিবে, তার মানে বি হয়ে যাবে। এর ভিতরে প্লাস মাইনাস যেটাই থাক ধনাত্মক বানিয়ে দিবে, তাহলে এই মানটা কি বোঝায়? আমাদের প্লাস মাইনাস দুটাই বোঝায়, তাই বলছে এ বাস্তব হলে পরম মান এর দ্বারা কি বোঝায়? প্লাস মাইনাস এ আছে ভিতরে, কিন্তু এই পরম মান তুলে দিলে কিন্তু আবার ধনাত্মক মান আসবে একটা, ঠিক আছে? এই যেমন ধনাত্মক আসতেছে, হ্যাঁ আমরা বুঝতে পারলাম এটা। পরেরটা দেখি, এ বি সি বাস্তব হলে তাহলে কি হয়? এখানে
আমাদের বলছে এ প্লাস বি প্লাস সি, এই দুটা যোগ করলে সমান কি হবে? এ আর বি যোগ করে সি এর সাথে যোগ করলে আমরা যদি এভাবে লিখি এ বি প্লাস সি, এটাও লেখা যাবে। অর্থাৎ বাস্তব সংখ্যা বিনিময় বিধি মেনে চলে। এই দুটোর সাথে যোগ করে সি নিয়ে এ বির সাথে যোগ করার পরে সি নিয়ে যে মান হবে, বি আর সি যোগ করে এর সাথে যোগ করলে সেই মান হবে। এটা হলো বাস্তব সংখ্যার যোগের ধর্ম। বাস্তব যেহেতু যোগ করছি, যোগের একটা ধর্ম এটা বাস্তব সংখ্যা, ঠিক আছে। আর এটা বলছে কি পরেরটা, হ্যাঁ বাস্তব সংখ্যা গেছে। এখন আর 7 নম্বরে আসি আমরা। 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 0, 1, 2, 3 চারটা অঙ্ক আছে। এই চারটা অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং গঠিত ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে আমাদের অঙ্কগুলো কি কি আছে দেখতে পারলাম। 0, 1, 2, 3। বৃহত্তম সংখ্যা তৈরি করতে আমরা কি জানি? বড় মান দিয়ে শুরু করতে হবে। বড় মান দিয়ে শুরু করে দেবো। তাহলে বৃহত্তম সংখ্যা সমান সমান 3, 2, 1, 0। বৃহত্তম মান হয়ে গেল। ক্ষুদ্রতম মান কিভাবে নির্ণয় করবো? আমরা জানি অঙ্কগুলো থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? সবচেয়ে ছোট মান আগে দিতে হবে, তারপরে দিতে হবে 0, 1, 0, তারপরে ছোট, তারপরে শেষে বড়। শিখলাম কি? বৃহত্তম মান নির্ণয় করতে বড় অঙ্ক থেকে একবারে ছোট পর্যন্ত সব লিখবো, 3, 2, 1, 0। কিন্তু ক্ষুদ্রতম মান নির্ণয় করতে গিয়ে আমরা একটা সার্থক অঙ্ক, সবচেয়ে ছোট সার্থক অঙ্কটা আগে দিয়ে তারপর 0 বসাবো, ঠিক আছে। তাহলে 1, তারপরে 0, 2, 3, ঠিক আছে, সিকোয়েন্সটা ঠিক রাখবে। কিন্তু যদি 0 থাকে, সার্থক অঙ্ক দিয়ে 0 দিব, দিয়ে বাকিগুলো ক্রমান্বয়ে বড়টা লিখবো, তাহলে ছোট অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এখন এই দুটা বিয়োগফল চাইছে আমাদের। তাহলে বিয়োগ করি, 3 আছে কত হলো? 10 মিলে 7, হাতের 1 গেল 3, 3 আছে কত? 11 মিলে 8, তাই না? হাতের 1 এখানে আবার নিয়ে আসি, 1 আছে কত হলো? 2 মিলে 1, 2। এই যে এটা উত্তরটা কত পেলাম আমরা? তাহলে 2187। ওকে, আবার পরেরটা পড়ি। পরেরটা বলছে 0, 1, 2, 5 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? ঠিক আছে, 1, 2, 1, 2, 0, 1, 2, 5। এটা সহজ। বৃহত্তম সংখ্যা কি হবে? 5, 2, 1, 0। বড়র থেকে ছোট, ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ছোটর থেকে বড়। তাহলে ছোট সবচেয়ে ছোট 1 লিখলাম, তারপরে 0 দিতে হয়নি, জানি আমরা 0, তারপর 2, 5। এই বিয়োগ করবো আমরা। বিয়োগ করলে কত হবে? 5, 5 আছে কত হলো? 10 মিলে 5, এই যে হাতের 1 এখানে 3, 3 আছে কত হলো? 11 মিলে 8, হাতের 1 আসলো, 1 আছে কত হলো? 2 মিলে 1, 1 আছে কত হলো? 5 মিলে 4। এই যে যোগ, অর্থাৎ এর উত্তর হলো 4185। তারপরটা বলছে 2, 3, 4 দ্বারা 3 অঙ্কের কতটি বেজোড় সংখ্যা গঠন করা যাবে? আচ্ছা, আমাদের অঙ্কগুলো দিয়েছে কোনটা কোনটা? 3টা অঙ্ক দিয়েছে। একটা হলো 2, 3, 4, 2, 3, 4। এই 3টা দ্বারা কতগুলি বেজোড় সংখ্যা গঠন করা যাবে, তাই না? আমরা বেজোড় সংখ্যা গঠন করতে গেলে সেই সবশেষের অঙ্কটি, একক স্থানের অঙ্কটি বেজোড় হতে হবে। আমাদের বলছে 2, 3 এবং 4 দ্বারা 3 অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। তাহলে আমরা দেখি কতটি বিজোড় সংখ্যা গঠন করতে কি করতে হবে আমাদের? 2 কি শেষে দিলে হবে বিজোড়? না, 2 তো জোড় সংখ্যা। 4 কি শেষে দিলে হবে না। অর্থাৎ একক স্থানীয় অঙ্কটাতে জোড় সংখ্যা থাকা যাবে না, থাকবে বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় অঙ্কটা আমরা রেখে দিই, 2, 4, 3, একটা পাইছি। এই 3টাকে শেষ স্থানে স্থির রাখতে হবে আমাকে। এই দুটা খালি উল্ট পাল্ট করা যাবে, 4 আর 2, 3। এই যে 4 কে আগে আনলাম, 2 কে বলে গেলাম, 3 কিন্তু শেষে ঠিক আছে। আর কি বেজোড় করা যাবে? এই দুটাই উত্তর হলো 2। এই যে উত্তর হবে 2টি। ওকে, তাহলে পরেরটা বলছে 1, 2, 3 দ্বারা গঠিত 3 অঙ্কে যতটি সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত? অঙ্কগুলো কি কি বলছে আমাদের? 1, 2, 3। তাহলে প্রথম 1, 2, 3 একটা লিখলাম, অঙ্ক গঠন করলাম। তারপর কি 1, 3, 2,
তাই না? এভাবে আর কি করা যাবে, 1 কে প্রথমে রেখে এই দুটাই করা যাবে। এখন 2 কে প্রথমে যদি আসি, 2 1 3, তারপরে কি হবে 2 3 1, আছে না? আবার 3 কে যদি সামনে আনি তাহলে কি হবে, অর্থাৎ 1 কে সামনে রেখে দুটো উল্টাপাল্টা করলাম, ঠিক আছে? আবার 2 কে সামনে রেখে দুটো উল্টাপাল্টা করছে, এই 2 কে সামনে রাখলে 1 আর 3 এর মধ্যে উলটপালট করে সাজা নিলাম। এখন 3 কে সামনে নিব, 3 কে সামনে নিলে কি হবে, 3 2 1 যোগ আরে কি হবে 3 1 2, এই কয়েকটা যোগফল। যোগফলটা সহজ না? এখন আমরা যোগ করে যেটা হবে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেব, ঠিক আছে? আজকে এখানেই, সবাইকে মনোযোগ দিয়ে ক্লাস শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।